আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেড চ্যান্স বাংলা। স্টুডেন্টস, আজকের লেকচারে আমরা আলোচনা করব আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন বিভব, আয়োনাইজেশন এনথ্যালপি, আয়োনাইজেশন পোটেনশিয়াল, এই সমস্ত টপিকগুলো। এখানে আমরা কি করেছি, একদম 0 থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেখানে বোঝানো হয়েছে। একদম ডিটেল সংজ্ঞা থেকে শুরু করে ট্রেন্ডস, এক্সেপশন, ঠিক আছে? আইসো ইলেকট্রনিক স্পিসিস এর যে তোমার ইয়েটা থাকে, যেমন আমরা আইসো ইলেকট্রনিক স্পিসিসটা কোথায় দেখেছিলাম? অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে। সেম আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে কীরকমভাবে পরিবর্তন হয়, সেখানে ট্রিক্স বলা হয়েছে। সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা আয়োনাইজেশন এনার্জির সমস্ত কোশ্চেন সলভ করতে পারবে। এছাড়াও প্রত্যেকটা ট্রেন্ডস, এক্সেপশন নিয়ে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, তারপরে যে স্টেটমেন্ট ওয়াইজ প্রবলেম আছে, অ্যাসারশন রিজন আছে, সমস্ত ধরনের প্রশ্নের আজকে সম্ভার পেয়ে যাবে আজকের এই লেকচারে। তো লেকচারটা তোমরা দেখো। লেকচার দেখার পর আমি চাইবো যে তোমরা লেকচারটা দেখার সাথে সাথে নোট করো। আর যারা নোট করতে পারবে না তারা আমার টেলিগ্রাম চ্যানেল মেড চ্যাম্প সার্চ করবে টেলিগ্রামে গিয়ে, অথবা ইউটিউবের প্রত্যেকটা লং ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাবে সেটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তাছাড়াও তোমাদের যদি কোনো ধরনের ডাউট থাকে, যে কোনো ধরনের ডাউট, পার্সোনাল থাকতে পারে, এডুকেশনাল থাকতে পারে, ফ্রি টু আস্ক অলওয়েজ, তোমরা ইনস্টাগ্রামে আমাকে আস্ক করতে পারবে। ইনস্টাগ্রামের লিঙ্ক, যে সেকেন্ড লিঙ্কটা থাকবে প্রত্যেকটা ভিডিওতে, সেটা ইনস্টাগ্রামের লিঙ্ক। এছাড়াও চ্যানেলের অ্যাবাউট সেকশানে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো লিঙ্কের কথাটা ছাড়ো, তোমরা বিন্দাস পড়াশোনা করতে থাকো। আর লেকচারগুলো তোমাদের কেমন লাগছে, কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে, সেগুলো তোমরা জানাবে। তাহলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে চেষ্টা করব কমেন্টের মাধ্যমে সলভ করার, অথবা যদি তোমরা কমেন্টে যদি তোমাদের লজ্জা লাগে, ফ্রি টু আস্ক, তোমরা আস্ক করতে পারো টেলিগ্রামে অলওয়েজ। তো লেকচারটা দেখো। আর যারা বিগত লেকচারগুলো দেখোনি, যে তোমার কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন, ওটা ফার্স্ট লেকচারে আমি শিখেছি। গ্রুপ ব্লক আইডেন্টিফিকেশন, ওগুলো সব শিখেছি। সেকেন্ডটাতে আমরা জেড এফেক্টিভ, তারপরে আমরা শিখেছি অ্যাটমিক রেডিয়াস, স্ক্রিনিং, এগুলো সবকিছু আমরা শিখিয়ে রেখেছি। তো তোমরা সেগুলো চেক আউট করবে, ঠিক আছে? তো আজকের লেকচারটা কেমন লাগছে তোমরা জানাও। আর অল দ্য ভেরি বেস্ট। তোমরা খুব মেহনত করছো আর অনেক ভালোবাসা দিচ্ছ, সেই জন্য তোমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা রইলো। চলো লেকচারটা দেখো। তো চলো শুরু করা যাক। তাহলে এখন আমরা শুরু করছি আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনথ্যালপি। মানে হলো আয়োনাইজেশন ঊর্জা বা আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন বিভব বা আয়োনাইজেশন এনথ্যালপি বাংলায়। তো জিনিসটা কি দেখো, বলছে যে এটা ধরো একটা কি নিলাম, অ্যাটম, ঠিক আছে? এটা একটা অ্যাটম নিলাম, যার মধ্যে এটা আছে তোমার কি, নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের চারদিকে এভাবে করে ইলেকট্রনগুলো ঘুরছে। তো ব্যাপারটা হলো কি, সব থেকে বাইরের কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বের করতে গেলে যে শক্তিটা লাগছে সেটাকে আমরা কি বলছি, আয়নাইজেশন এনার্জি। মানে সেটা কোন অ্যাটমের কোন অ্যাটম থেকে আমরা বার করব, কোন অ্যাটমের সব থেকে বাইরে কক্ষপথ থেকে ইলেকট্রন বার করবো, সেটা হলো আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। তো আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম বার করতে গেলে দেখো, এই যে এটা হচ্ছে তোমার কি মলিকুল ফর্মে আছে, তাকে আমরা কি করলাম, সাবলিমেশন এনার্জি বা হিট দিলাম। হিট দিলাম মানে আমরা এটা ধর একটা সিস্টেম আমরা কি করলাম, হিট দিলাম। হিট দিয়ে আমরা কি করলাম, সেখান থেকে এটা গ্যাস বেরোবে। সেই গ্যাসের মানে একটা আলাদা আলাদা করে পরমাণু বেরিয়ে গেল, সেটাকে আমরা বলছি আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। তাহলে আমরা এই সিস্টেমের উপর এনার্জি দিলাম, তাই এটাকে আমরা বলছি এন্ডোথার্মিক প্রসেস। কারণ এখানে আমরা এনার্জি দিলাম, এনার্জি দিয়ে আমরা কি করলাম, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম বের করলাম। ঠিক আছে, এবার দেখো সংজ্ঞাটা দেখো, যে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন ফ্রম আউটার মোস্ট সেল অফ আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। অ্যাটমটা কেমন হতে হবে, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। ঠিক আছে, আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম কিভাবে তৈরি করতে হয় সেটা বললাম। তাহলে দেখো সংজ্ঞাটা দেখো, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম আউটার মোস্ট ইলেকট্রন অফ অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটমের সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে গেলে বা বের করতে গেলে যে পরিমাণ এনার্জির প্রয়োজন, সেটাকে আমরা কি বললাম, আয়োনাইজেশন এনার্জি। আর আয়োনাইজেশন এনার্জিটা কেমন প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস। কারণ এই সিস্টেমে আমরা কি করলাম, এনার্জি দিলাম, তাই এটাকে আমরা বললাম এন্ডোথার্মিক প্রসেস। আর এর যে একক সেটা হচ্ছে কিলোজুল পার মোল, ইলেকট্রন ভোল্ট পার মোল্ট বা কিলো ক্যালোরি পার মোল। এবার দেখো সাকসেসিভ আয়োনাইজেশন এনার্জি। ধরো এম একটা কি আছে, অ্যাটম আছে,
সেই অ্যাটমটা কেমন? আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। এখান থেকে যখন আমরা কি করব, একটা ইলেকট্রন বার করব, এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ফার্স্ট ইলেকট্রন, তখন সেটাকে আমরা কি বলবো? আয়োনাইজেশন এনার্জি 1। তারপরে এটা তৈরি হয়ে গেল M+, ঠিক আছে? M+ মানে কি? এর থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানে এখানে প্রোটন সংখ্যাটা বেড়ে গেল, ঠিক আছে? একটা ইলেকট্রন কমে গেল। এবার এখান থেকে যখন আরো একটা ইলেকট্রন আমি বার করব, এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ সেকেন্ড ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন বার করে দিলাম, তখন সেটাকে আমরা বললাম আয়োনাইজেশন এনার্জি 2। তারপরে সেখানে আরো প্রোটন সংখ্যা বেড়ে গেল, আরো আর ইলেকট্রন সংখ্যা আরোই কমে গেল, তাহলে এটা তৈরি হয়ে গেল M2+। এখান থেকে যখন আরো একটা ইলেকট্রন বার করে দেব, তখন সেটা হয়ে গেল M3+। কিন্তু এগুলো সব কি হচ্ছে বলতো? আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম থেকে আমরা করছি। তাহলে I3 টাকে আমরা কি বললাম? বা আয়োনাইজেশন এনার্জি 3 টা হলো এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন। কোন ইলেকট্রন? থার্ড ইলেকট্রন। 3 নাম্বার ইলেকট্রন বার করতে যে পরিমাণ এনার্জি লাগছে সেটাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি 3। তাহলে দেখো, M হচ্ছে একটা আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। এর আউটার মোস্ট কক্ষপথ থেকে যখন আমরা ফার্স্ট ইলেকট্রন বার করব, তখন সেটাকে আমরা বললাম IE ফার্স্ট অফ M গ্যাসিয়াস অ্যাটম। যখন দ্বিতীয় ইলেকট্রন বার করব, তখন IE সেকেন্ড অফ M গ্যাসিয়াস অ্যাটম। যখন এখান থেকে আমি তৃতীয় ইলেকট্রন বার করব, IE থ্রি অফ M গ্যাসিয়াস অ্যাটম। ঠিক আছে? এবার দেখো এই সংজ্ঞাটা আমি এটা আরেকটু ভাবে বোঝাচ্ছি। দেখো, এটা হচ্ছে M+। ধরুন মেনে নিলাম এটা আমার ফার্স্ট, ঠিক আছে? এখানে যেমন এটা ফার্স্ট মেনে নিলাম, তাহলে যখন এখান থেকে একটা ইলেকট্রন বার করে এখানে যাব, তখন এটা হয়ে গেল IE ফার্স্ট অফ M+ গ্যাসিয়াস অ্যাটম। তাহলে এই M+ এর এটা কি বলতো? IE ফার্স্ট, তাই তো? এবার দেখো, নেক্সট, এবার যখন এটা থেকে আবার একটা ইলেকট্রন বার করব, তখন সেটা এই M+ গ্যাসিয়াস অ্যাটমের সেটা কি হয়ে যাবে? IE2 হয়ে যাবে। তার মানে দেখো, যখন আমরা কি করলাম, M থেকে M+ করলাম, M2+ করলাম, M3 প্লাস করলাম। মানে কি? এখানে ইলেকট্রন সংখ্যা কমতে থাকছে, কিন্তু কি বাড়তে থাকছে বলতো? প্রোটন সংখ্যা বাড়তে থাকছে। আর প্রোটন সংখ্যা বাড়তে থাকা মানে কি? পজিটিভ চার্জ বাড়া বা নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়া। আর যখন আমরা তার ফলে আমরা দেখতে পেলাম কি? জেড এফেক্টিভ বাড়া। আর জেড এফেক্টিভ বাড়া মানে কি? অ্যাটমিক রেডিয়েশন আমি বুঝেছিলাম যে জেড এফেক্টিভ বাড়া মানে হলো অ্যাট্রাকশন বাড়া, আর শিল্ডিং বাড়া মানে হলো তোমার কি? রিপালশন বৃদ্ধি পাওয়া। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখলাম, যখন কি করছিল, ইলেকট্রন ছাড়তে থাকলো, তখন প্রোটন সংখ্যা বাড়তে থাকলো। তাই M থেকে M+, M2+, M3+, যত আমরা বাড়াতে থাকবো, তখন কি হচ্ছিল? পজিটিভ চার্জ বাড়ছিল। আর এই পজিটিভ চার্জ বৃদ্ধি পাওয়া মানে হলো কি? জেড ইফেক্টিভ বৃদ্ধি পাওয়া। আর আমি বলেছিলাম, যখনই আমি জেড ইফেক্টিভ বলবো, জেড ইফেক্টিভ মানে আমরা কি ভাববো? যে অ্যাট্রাকশন বৃদ্ধি পাচ্ছে। আর এই অ্যাট্রাকশন বৃদ্ধি পাওয়া মানে কি? আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পাওয়া। যেহেতু জেড এফেক্টিভ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পজিটিভ চার্জ, তাহলে জেড এফেক্টিভ পজিটিভ চার্জের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাই কি হলো? জেড এফেক্টিভ বাড়লো, পজিটিভ চার্জ বাড়লো। আর এই পজিটিভ চার্জ বাড়া জেড এফেক্টিভ বাড়া মানে অ্যাট্রাকশন বাড়া। আর এই অ্যাট্রাকশন বৃদ্ধি পাওয়া মানে কি? অ্যাট্রাকশন বৃদ্ধি পাওয়া মানে হলো এখানে আমরা দেখব আয়নাইজেশন এনার্জিটাও বৃদ্ধি পাবে। তার মানে আমরা দেখলাম যে যেখানে তোমার কি হবে? পজিটিভ চার্জটা বেশি হচ্ছে, তার আয়নাইজেশন এনার্জি আমার বেশি লাগছে। তাই এখানে আমরা দেখলাম যে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি অলওয়েজ ইনক্রিজ ফর সেম এলিমেন্ট। সেম এলিমেন্টের জন্য আমার সবসময় বৃদ্ধি পাচ্ছে। যখন M3+ এর জন্য যে আয়নাইজেশন এনথ্যালপি 3 লাগছে, তার তার ক্ষেত্রে আমার এনার্জিটা বেশি দিতে হচ্ছে কার তুলনায়? IE2 বা IE1 এর তুলনায়। তাহলে দেখলাম এখানে সবথেকে বেশি লাগছে IE3 আসাতে, তাই IE3 তে আসার জন্য, IE2 তে তারপর, আর তারপরে হচ্ছে IE1 হচ্ছে তোমার সবচেয়ে কম। তাহলে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি অলওয়েজ ইনক্রিজ, সবসময় বৃদ্ধি পাবে। কার জন্য? ফর সেম এলিমেন্ট। তাহলে সেম এলিমেন্ট এখানে আমরা ইউজ করেছিলাম এম এর জন্য এর ফার্স্ট আয়নাইজেশন এনথ্যালপি দিয়ে তৈরি হলো M+, তারপরে সেকেন্ড এনথ্যালপিতে M2+, অ্যান্ড থার্ড আয়নাইজেশন এনথ্যালপিতে M3+ তৈরি হলো। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে IE3 ইজ গ্রেটার দ্যান IE2 অ্যান্ড IE1। ওকে? এবার দেখো কোন কোন ফ্যাক্টরগুলোর উপরে আয়নাইজেশন এনথ্যালপি নির্ভর করছে। দেখো, আয়নাইজেশন এনথ্যালপি আমরা বললাম এখানে কি? জেড ইফেক্টিভ পজিটিভ চার্জের সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে আয়নাইজেশন এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড ইফেক্টিভ। আর জেড ইফেক্টিভ কখন বাড়বে? যখন পজিটিভ চার্জ, যখন কি হচ্ছে? পজিটিভ চার্জ বাড়বে, তাহলে জেড ইফেক্টিভ পজিটিভ চার্জের সঙ্গে, আর শিল্ডিং নেগেটিভ চার্জের সঙ্গে। তাহলে আমরা একসাথে বলতে পারি জেড ইফেক্টিভ আয়নাইজেশন এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড ইফেক্টিভ বাই শিল্ডিং, অ্যান্ড আবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পজিটিভ চার্জ বাই নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ কার জন্য? জেড ইফেক্টিভ যখন বাড়বে, তখন পজিটিভ চার্জও বাড়বে, ঠিক আছে? আর এখানে দেখো যে শিল্ডিং যখন বাড়বে, তখন নেগেটিভ চার্জও বাড়বে।
এরকম। আর আয়নাইজেশন এনার্জি হচ্ছে তাহলে কি? সাইজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু। যেহেতু জেড ইফেক্টিভ এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আর আমরা বলেছিলাম যে জেড ইফেক্টিভ এবং সাইজ এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু, তো সেম জিনিস। এটা আমরা বলতে পারি যে জেড ইফেক্টিভ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ বা আয়নাইজেশন এনার্জি, এবং আয়নাইজেশন এনার্জির সঙ্গেও ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাটমিক সাইজ। এবার দেখো যে আয়নাইজেশন এনার্জি ইন সাবসেল, সাবসেলের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জিটা কিরকমভাবে বৃদ্ধি পায়? তাহলে সাবসেলের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার কি, এস সাবসেলে সবথেকে বেশি আয়নাইজেশন এনার্জি রাখবে। এস সাবসেল থেকে যখন আমরা ইলেকট্রন বের করবো তারা সবথেকে, তারপর পি, তারপর ডি, তারপর এফ। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখলাম যে যে সাবসেলগুলো আছে, সাবসেল এস এ সবথেকে বেশি লাগছে আয়নাইজেশন এনার্জি, তারপর পি তে লাগবে, তারপর ডি তে লাগবে, তারপর এফ এ লাগবে। এবারে দেখো আয়নাইজেশন energy is more in half filled and full filled subcell than partially filled subcell। ঠিক আছে? তাহলে হচ্ছে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডে এটা বেশি হবে কার থেকে? পার্সিয়ালি ফিল্ডের থেকে। যেমন এখানে দেখো np3 গ্রেটার দ্যান np4। এখানে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে লাস্টে যে তোমার কি হয়, 2p3 হয়। হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার কি 2p4 হয়। এখানে কি হবে, ফসফরাসের ক্ষেত্রেও 3p3 আর 3p4। তাহলে এখানে আমরা বললাম np3 মানে হচ্ছে হাফ ফিল্ড, এটা ঠিক আছে? পি অরবিটালটা এখানে হাফ ফিল্ড আছে, আর এখানে 4 আছে। ঠিক আছে? কিন্তু হাফ ফিল্ড এটা হচ্ছে 3। আর যখন যদি 6 কি থাকে সেটা আলাদাভাবে, সেটা পরে বলছি। কিন্তু প্রথমে দেখো যে হাফ ফিল্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, হাফ ফিল্ডটা স্টেবল হবে বেশি কার থেকে? পার্সিয়ালি ফিল্ডের থেকে। এবার দেখো np6 হ্যাভ লার্জ আয়নাইজেশন এনার্জি টু ফুলফিলড সাবসেল। তাহলে এখানে আমরা দেখলাম যে np6 হচ্ছে তোমার কি লার্জ আয়নাইজেশন এনার্জি ডিউ টু ফুলফিল সাবসেল। তাহলে ফুলফিল সাবসেল হওয়ার জন্য np6 এর ক্ষেত্রে লার্জ আয়নাইজেশন এনার্জি আছে। এবার দেখো যে ইনার্ট গ্যাস হ্যাভ ম্যাক্সিমাম আয়নাইজেশন এনার্জি ইন এ পিরিয়ড। একটা পিরিয়ডের ক্ষেত্রে ইনার্ট গ্যাসের যে আয়নাইজেশন এনার্জি সেটা হলো তোমার কি? ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম আয়নাইজেশন এনার্জি একটা পিরিয়ডের মধ্যে কার? ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস কোনগুলো আমরা লার্ন করেছিলাম? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ট্রিকটা কি ছিল বলো? কমেন্টে জানাবে। যারা যারা লেকচার দেখেছো কমেন্টে জানাবে, আর যারা দেখোনি তারা গিয়ে ট্রিকগুলো দেখে আসো ফার্স্ট লেকচার থেকে। এবার দেখো পেনিট্রেশন পাওয়ার গুলো কি বলে তো? পেনিট্রেশন পাওয়ারের অর্ডার হচ্ছে তোমার কি NH2 গ্রেটার দেন NP1। মানে এটা হচ্ছে তোমার কি, এটা বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, আর ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। মানে আমরা বলতে পারি যে পেনিট্রেশন পাওয়ার হচ্ছে কত নাম্বার গ্রুপ, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপের থেকে কার বেশি? 13 নম্বর গ্রুপের বেশি। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? সেকেন্ড সেকেন্ড গ্রুপের এলিমেন্ট সেকেন্ড গ্রুপের এলিমেন্ট গুলোর থেকে 13 নম্বর গ্রুপের এলিমেন্ট এর কি আছে, পেনিট্রেশন পাওয়ারটা বেশি। সো স্টুডেন্টস, এবার দেখো যে ট্রেন্ডস অফ আয়নাইজেশন এনার্জি। এই যে আয়নাইজেশন এনার্জি আমরা পড়লাম, সেই আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডস গুলো কেমন? মানে লেফট পর্যায় সারণীর ডান দিক থেকে বাম দিক গেলে কিরকম ভাবে পরিবর্তন হয়, আর উপর থেকে নিচে আসলে কিরকম পরিবর্তন হয়। দেখো পিরিয়ড, মানে আমরা যখন বাম পিরিয়ডে কিরকম হয়, পিরিয়ডে কি হয় না, তো আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তখন কি হয়, জেড এফেক্টিভ বাড়ছে। জেড এফেক্টিভ বাড়া মানে কি বললাম? অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে। আর অ্যাট্রাকশন বৃদ্ধি পাওয়া মানে আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পাবে। তার মানে পিরিয়ড বরাবর যদি আমরা লেফট টু রাইটে যাই তাহলে কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জিটা বাড়ছে। এবার দেখো গ্রুপ বরাবর মানে হচ্ছে টপ টু বটম, উপর থেকে নিচে যদি আসি তাহলে কি হচ্ছে বলতো? সাইজটা ইনক্রিজ হচ্ছে। আর সাইজ ইনক্রিজ হলে আয়নাইজেশন এনার্জিটা ডিক্রিজ হবে। কারণ একটু আগে আমরা দেখলাম যে সাইজ আর আয়নাইজেশন এনার্জি তোমার ব্যস্তানুপাতে আছে, ইনভার্সলি প্রপোর্শনাল আছে, তাই না? এবার দেখো আয়নাইজেশন এনার্জি ইন গ্রুপের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি গুলো কিরকম হচ্ছে। এখানে আমরা দেখছি যেগুলোর কোনো ধরনের এক্সেপশন নাই, প্রথমে সেগুলো দেখে নিচ্ছি, তারপরে এক্সেপশন গুলো আমরা পরে দেখছি। তাহলে দেখো এগুলোর ক্ষেত্রে গ্রুপ 1, 2, 3, 15, 16, 17, 18। ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমরা কোনো ধরনের এক্সেপশন দেখতে পাবো না। এক্সেপশন কোথায় দেখতে পাবো? 13 নম্বর গ্রুপ আর 14 নম্বর গ্রুপে আমরা এক্সেপশন দেখতে পাবো। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি বললাম, যে গ্রুপের হচ্ছে তোমার কি টপ টু বটম হচ্ছে তোমার কি সাইজটা ইনক্রিজ হয়। মানে যে নিচে যে থাকবে তার সাইজটা সবথেকে বেশি হয়। তাহলে কি হবে? তার যে সবথেকে নিচে থাকবে তার আয়নাইজেশন এনার্জি সবথেকে কম হবে। কারণ সাইজ এবং আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে আমরা দেখলাম যে উপরে যে আছে তার সাইজটা সবথেকে ছোট কিন্তু তার আয়নাইজেশন এনার্জি সবথেকে বড়। এরকমভাবে দেখো এখানে আছে তোমার কি সেকেন্ড গ্রুপেও সেম, উপরে যে আছে তার সাইজ সব থেকে ছোট কিন্তু আয়নাইজেশন এনার্জি সব থেকে বড়। আর নিচেরটা ওইরকম ভাবে কমতে কমতে থাকবে, আয়নাইজেশন এনার্জি সব থেকে কম চলে আসবে। সেম উপরে আয়নাইজেশন এনার্জি সব থেকে বেশি, নিচে সব থেকে কম।
সেম, এখানে 15, 16, 17, 18 এগুলো সবগুলো সেম। এবার দেখো এখানে যেটা আছে এখান থেকে কিন্তু PYQ এসেছে। এখান থেকেও এসছে, যেই মেনে একটা কোয়েশ্চেন এসছে এখান থেকে মোটামুটি এখান থেকে একটা না এই যে তোমার আয়োনাইজেশন যে এক্সেপশন যেগুলো আছে এক্সেপশন থেকে কোয়েশ্চেন আছে। চলো আমি দেখাবো যে এগুলো থেকে কিরকম ধরনের কোয়েশ্চেন আছে। যেমন দেখো এখানে হচ্ছে তোমার কি গ্যালিয়াম, ঠিক এটা হচ্ছে তোমার কি গ্রুপ 13 আর এটা হচ্ছে তোমার কি গ্রুপ 14। তো গ্রুপ 14 এ আমাদের যে এলিমেন্ট গুলো আমরা কিভাবে করেছিলাম বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম ওই রকম ভাবে অর্ডার হয়, কিন্তু যে আয়নাইজেশন এনার্জির অর্ডার সেটা কিরকম, আয়নাইজেশন এনার্জির অর্ডারটা আমরা যদি মনে রাখি একটা ট্রিকের মাধ্যমে, সেই ট্রিকটা হলো তোমার কি বন্ধ করে তালা গেলেন অ্যালুমিনিয়াম ইন্ডিয়া, এরকম ভাবে আমরা মনে রাখবো। তাহলে বোরন থেকে বন্ধ করে, থ্যালিয়াম থেকে তালা, গেলেন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়া, এটা আমরা মনে রাখবো। তো এখানে কি হচ্ছে যে তোমার অ্যালুমিনিয়ামটা এত নিচে চলে আসছে, অ্যালুমিনিয়াম নিচে চলে আসছে তার কারণ হচ্ছে ওখানে তোমার কি লাগছে, আহ, এখানে দেখো যে গ্যালিয়ামের ক্ষেত্রে কি লাগছে বলতো, গ্যালিয়ামের ক্ষেত্রে আমার ট্রানজিশন কন্ট্রাকশন লাগছে, ঠিক আছে। গ্যালিয়ামের ক্ষেত্রে ট্রানজিশন কন্ট্রাকশন লাগছে। আর এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি তোমার কি এফ ইলেকট্রনের পোর সিলিং থাকার কারণে ল্যান্থেনাইড কন্ট্রাকশন লাগছে। এখানে হচ্ছে তোমার কি ল্যান্থেনাইড কন্ট্রাকশন লাগছে আর ট্রানজিশন কন্ট্রাকশন লাগছে। তার কারণে এখানে দেখো থ্যালিয়ামটা উপরে চলে গেল, এখানে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম। তো এই অর্ডারটা আমরা মনে রাখবো কিরকম, অর্ডারটা হলো কি বন্ধ করে তালা গেলেন অ্যালুমিনিয়াম ইন্ডিয়া, এটা আমরা মনে রাখবো। আর এখানে 14 নম্বর গ্রুপে এখানে যে তোমার কি দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, টিন হওয়ার কথা কিন্তু সেখানে লেড চলে আসে, তারপর টিন আসছে, ঠিক আছে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ল্যান্থেনাইড কন্ট্রাকশন লাগছে। তো এখান থেকেও কোশ্চেন এসেছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে। তো এই অর্ডারগুলো আমাদের মনে রাখতে হবে, এই অর্ডারটা মনে রাখতে হবে। একটু পরে আমি দেখাচ্ছি তোমাদের কিরকম ধরনের কোশ্চেনগুলো এসেছে। তার আগে চলো এগুলো আমরা একসঙ্গে লার্ন করি। দেখো আয়নাইজেশন এনার্জি ইন পিরিয়ডের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি আমরা কি বললাম যে ইনার গ্যাস যেগুলো আছে তাদের সব থেকে বেশি হবে। তাহলে ফার্স্ট পিরিয়ডে আমরা দেখলাম হিলিয়াম এবং হাইড্রোজেন, দুটো এলিমেন্ট আছে। দুটো এলিমেন্টের মধ্যে যে কি আছে বলতো, যেটা হলো তোমার কি হবে, যেটা নোবেল গ্যাস হবে, তার আয়নাইজেশন এনার্জি ম্যাক্সিমাম। এখানে দেখো সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি দেখবো, সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে আমরা যে এলিমেন্ট, এটা হচ্ছে তোমার কি নিট 2019-এ এই অর্ডার থেকে কোশ্চেন এসছে। সেই কোশ্চেনটা চলো আমি তোমাদের দেখাচ্ছি এখনই, না এখনই না, শেষে দেখাবো। এটা কিন্তু এই অর্ডারটা দেখো, আগে আমরা থিওরিগুলো পড়ে নিই, অল্প থিওরি আছে, তারপরে কটা কোশ্চেন পড়ে নেবো। যেই মেন্স এবং নিটের কিছু কোশ্চেন আছে আর এনসিইআরটির ইনটেক্সটেরও কিছু কোশ্চেন আছে। তো এই ওয়ালেটটা দেখো, এখানে হচ্ছে তোমার কি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে। এদের যে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হচ্ছে তোমার কি লিথিয়ামের জন্য 1s2 2s1, তারপর একটা বেরিলিয়ামের জন্য 2s2, তারপর বোরন 2s2 2p1, তারপর হচ্ছে তোমার 2s2 2p2, তারপর 2s2 2p3, 2s2 2p4, 2s2 2p5, 2s2 2p6, ঠিক আছে। এটা হলো তোমার কি ফুলফিল্ড কি ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। তো ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন যেটা, সেটা সব থেকে বেশি হবে কি আয়নাইজেশন এনার্জি। তারপরে যেটা হবে কি বলতো, তার তারপরে এটা হবে যেটা 5F, তাহলে 5Fটা বসিয়ে দিলাম, ইনক্রিজিং অর্ডার যেটা আছে। তারপরে এখানে আমরা দেখলাম যে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে এখানে কি আছে, এখানে কিন্তু এনসিইআরটি একটা গ্রাফ আছে, এরকম ধরনের একটা গ্রাফ আছে, ঠিক আছে, এরকম ধরনের একটা গ্রাফ আছে। তো তোমরা ওই গ্রাফটাও লার্ন করবে, ওকে। ওই গ্রাফটা এখানে আমি সিম্পলি ফর্মে যে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে তোমার কি নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে হাফ ফিল্ড স্টেবিলিটি লাগছে। তাহলে এখানে হওয়ার কথা ছিল অক্সিজেন, ফ্লুরের পর অক্সিজেন আসার কথা ছিল, কিন্তু এখানে চলে আসবে তোমার কত 2p3, কারণ হাফ ফিল্ড স্টেবিলিটি। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম এখানে কি, তাহলে নাইট্রোজেন আগে চলে আসবে আর নাইট্রোজেনের পর চলে আসবে অক্সিজেন, তারপর কার্বনের জায়গায় থেকে যাচ্ছে। এবার দেখো এখানে হচ্ছে তোমার কি 2s2 আর 2p1, এটা হচ্ছে তোমার কত সেকেন্ড গ্রুপ, আর এটা হচ্ছে তোমার 13 নম্বর গ্রুপ। তাহলে আমি বললাম যে সেকেন্ড গ্রুপ আর 13 নম্বর গ্রুপ NH2 অ্যান্ড NP1 এর মধ্যে আমাদের লাগে পেনিট্রেশন ইফেক্ট। আর যখন পেনিট্রেশন ইফেক্ট লাগবে তখন কি হবে বলো তো, পেনিট্রেশন ইফেক্ট লাগার সময় এই যে তোমার এটা NH2টা বেশি ভ্যালু পেয়ে যাবে আয়নাইজেশন এনার্জির। তাহলে NH2 আগে চলে আসলো, তারপরে NP1 আসবে, আর সবশেষে লিথিয়াম। থার্ড পিরিয়ডটাও দেখো কিন্তু সেম, এখানে হচ্ছে তোমার কত, এখানে নিয়ন 3s1, এটা 3s2, 3s1, 3p1, 3p2, 3p3, 3p4, 3p5, 3p 3p6। তাহলে এখানে সব থেকে বেশি চলে আসবে, কারণ এটা হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাসের পর এখানে ক্লোরিন ছিল, ক্লোরিন অ্যাজ ইট ইজ চলে আসবে। এই দুটোর মধ্যে আমরা কি লাগছে, হাফ ফিল্ড স্টেবিলিটি। সেম যেমন ওখানে লাগলো নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে,
তাহলে এখানে কি হবে তোমার বলতো? ফসফরাস যেটা আছে ফসফরাস, ঠিক আছে? ফসফরাস আগে চলে আসবে, তারপরে সালফার আসবে। এবার হচ্ছে তোমার কি অ্যালুমিনিয়াম এবং সিলিকন। তাহলে অ্যালুমিনিয়াম, সিলিকন যেমন কার্বন যেমন কোনো রকম পরিবর্তন ছিল না, ও যেরকম ছিল সেরকম চলে আসলো। এবার দেখো ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম মধ্যে লাগছে আমার পেনিট্রেশন ইফেক্ট, NH2 আর NP1। এখানে আমার কে প্রায়োরিটি পাবে? NH2 পাবে। তাই এখানে ম্যাগনেসিয়াম চলে আসলো, তারপরে অ্যালুমিনিয়াম পাবে এবং শেষে কি থাকছে? সোডিয়াম। সেম অর্ডার এই সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ড। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবার দেখো, একটা আমরা দেখলাম যে পিরিয়ড নাম্বার 4 যেটা আছে, পিরিয়ড নাম্বার 4 কোনটা? सुन तो विवाह कर मुझसे ফির কোই নেই কুছ জানেগা। এই ট্রিকটা আমি শিখিয়েছিলাম কার জন্য? পিরিয়ড 4 এর জন্য। তো পিরিয়ড 4 এ আমরা কি লিখছি বলতো? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে জেড এফেক্টিভ বাড়ছে কার থেকে? সিগমার থেকে। মানে অ্যাট্রাকশন বেশি, রিপালশন কম। তারপরে এখানে দেখো ফেকনি যেখানে আছে, ফেকনি বা হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ফেকনির ক্ষেত্রে দেখো, আ আমরা দেখলাম যে এখানে জেড এফেক্টিভ এবং সিগমা মানে হলো অ্যাট্রাকশন এবং রিপালশন সমান। আর এখানে দেখো যে জিঙ্ক এবং কপারের ক্ষেত্রে জিঙ্কের কি আছে? এখানে হচ্ছে তোমার কি সিগমা বেশি জেড এফেক্টিভ এর থেকে, মানে এখানে রিপালশন বেশি। তাহলে যেখানে অ্যাট্রাকশন বেশি সেখানে কি হবে? সাইজ ছোট। আর সাইজ ছোট মানে কি? সাইজ ছোট মানে অ্যাট্রাকশন বাড়বে। ওকে। আর এখানে বলছে সাইজ কনস্ট্যান্ট, তাহলে এখানে আয়নাইজেশন এনার্জিও কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? সাইজের সঙ্গে ইনভার্সলি থাকে। তাহলে সাইজ যেহেতু সাইজ এখানে কি হচ্ছে? কমছে, আয়নাইজেশন এনার্জি বাড়বে। এখানে দেখো এখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট থাকছে। আর এখানে হচ্ছে তোমার কি বলতো? সাইজটা এখানে সাইজটা এখানে বাড়ছে, তাই এখানে হবে তোমার কি? এখানে হবে দেখো, এটা হবে আয়নাইজেশন এনার্জি কি হবে? আয়নাইজেশন এনার্জিটা বাড়বে। এখানে হলো আমার আয়নাইজেশন এনার্জিটা বৃদ্ধি পাবে। ওকে? যেহেতু এখানে সাইজ সাইজ বাড়ছে, তাই এখানে আয়নাইজেশন এনার্জিটা বৃদ্ধি পাবে না, এখানে কমে যাবে। কারণ আমরা জানলাম যে সাইজ এবং কি, দেখো সাইজ আর আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি থাকে। তাই এখানে যখন সাইজটা কমছে, আয়নাইজেশন এনার্জি বাড়ছে। তাহলে এখানে হচ্ছে তোমার কি সাইজটা যখন বাড়ছে, কারণ এখানে রিপালশন বেশি হলে তোমার কি সাইজটা বড় হবে। আর সাইজ যখন বড় হবে তখন আয়নাইজেশন এনার্জিটা ছোট হয়ে যাবে। তাহলে যে সাইজের যে অর্ডারটা ছিল সেরকমভাবে এখানে কি ছিল? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। আর এখানে ফেকনিতে সমান। আর এখানে হচ্ছে তোমার কি জিঙ্ক আর কপার, জিঙ্ক বেশি কপারের থেকে। ঠিক আছে? তো এখানে যে অর্ডারটা হবে কার? আয়নাইজেশন এনার্জি, সেটা এটার পুরোপুরি উল্টা। এটার পুরোপুরি আমরা উল্টো করে দেবো। ঠিক আছে? এটা পুরোপুরি উল্টো অর্ডার করতে গেলে আমাদের কি হচ্ছে? জিঙ্ক সব থেকে বেশি হবে। তারপরে হচ্ছে তোমার কি কপার, আর এগুলো সবগুলো সমান হবে। তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম, স্ক্যান্ডিয়াম। এই অর্ডারগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে? এবার আমরা দেখব যে অ্যাপ্লিকেশন অফ আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি আমরা কোথায় ব্যবহার করছি? যেমন হচ্ছে তোমার কি মেটালিক ক্যারেক্টার। মেটাল কারা বলো তো? যারা ইলেকট্রনটা রিলিজ করে খুব সহজেই, তাদেরকে আমরা বলছি মেটাল। আর নন মেটাল কারা? যারা ইলেকট্রনকে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে। মানে এরা কি করবে? মেটাল হচ্ছে যারা তাড়াতাড়ি ছাড়তে পারবে, আর নন মেটাল হলো যারা তাড়াতাড়ি ইলেকট্রনটা নিতে পারবে। তো মেটালিক ক্যারেক্টার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ, কারণ কার সাইজ? অ্যাটমিকের সাইজ। এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু কি? আয়নাইজেশন এনথ্যালপি। মানে মেটালিক ক্যারেক্টার বেশি হলে আয়নাইজেশন এনথ্যালপি কম হবে। আর এখানে আমরা দেখলাম নন মেটালিক ক্যারেক্টার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। তাহলে নন মেটালিক ক্যারেক্টার বাড়লে সাইজটা কি হবে? সাইজটা ছোট হবে এবং সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সঙ্গে হবে? আয়নাইজেশন এনার্জি। মানে নন মেটালিক ক্যারেক্টার বাড়লে আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তাহলে প্রথমত আমরা দেখলাম যে মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার কি? আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি কি? কমে যাওয়া। এবং মেটালিক ক্যারেক্টার কার সঙ্গে বাড়ে? সাইজের সঙ্গে। তাহলে এখানে দেখো সাইজ হচ্ছে কোন দিকে? সাইজ হচ্ছে তোমার কি? এটা হচ্ছে একটা টপ টু বটম অর্ডার। টপ টু বটম অর্ডার কার? তো হচ্ছে তোমার কি? ফার্স্ট গ্রুপের। ঠিক আছে? ফার্স্ট গ্রুপের টপ টু বটম অর্ডার, সেখানে আমরা দেখতে পাচ্ছি কার? তো সাইজের বা অ্যাটমিক রেডিয়াসের। অ্যাটমিক রেডিয়াসের এটা হচ্ছে অর্ডার। তখন এটা যদি অর্ডার হয় তাহলে এরকমভাবে মেটালিক ক্যারেক্টার সবথেকে বেশি হবে সিজিএমের। মানে নিচে যে থাকবে তার কি বলছে? মেটালিক ক্যারেক্টার সবথেকে বেশি হবে। আর উপরে যে থাকবে তার মেটালিক ক্যারেক্টার সবচেয়ে কম হবে। তার মানে তার ক্ষেত্রে কি হবে? মেটালিক ক্যারেক্টার যদি এখানে সবথেকে বেশি হয়, তাহলে এখানে কি হবে? আয়নাইজেশন এনার্জি সবচেয়ে কম। এখানেও দেখো এখানে যে মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হলে আয়নাইজেশন এনার্জি সবচেয়ে কম। এরকমভাবে হবে। আর নন মেটালিক ক্যারেক্টার এরকম হয়
মানে যেরকম তোমার সাইজের যে অর্ডার ছিল, দেখো ফ্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ফ্লোরিন হচ্ছে তোমার কি সবচেয়ে ছোট, তো সবচেয়ে ছোট হলে তার কি এনার্জি সবচেয়ে বড়, আর নন মেটালিক ক্যারেক্টারও সব থেকে বেশি। এটাই এখানে আমার ফর্মুলা ছিল। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিনের মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে, আয়নাইজেশন এনার্জি সবচেয়ে বেশি হবে, কিন্তু সাইজটা সবচেয়ে ছোট আর এখানে সাইজটা সবচেয়ে বড়। ওইরকম অক্সিজেন ফ্যামিলি, দেখো অক্সিজেনের ক্ষেত্রে সবচেয়ে কি ওর সাইজটা ছোট তার ফ্যামিলির মধ্যে, কিন্তু তার কিটা বেশি, তার আয়নাইজেশন এনার্জি এবং নন মেটালিক ক্যারেক্টারটা বেশি। এখানে দেখো নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে নাইট্রোজেনের কি বেশি, নাইট্রোজেনের সাইজটা সবচেয়ে ছোট, হ্যাঁ, 20 মাত্রা সবচেয়ে বড়, কিন্তু তার এখানে কি বড় হয়ে যাচ্ছে, নন মেটালিক ক্যারেক্টার এবং আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন এনথ্যালপি হলো। এবার দেখো একটা ইজি জিনিস যে কিভাবে, হাউ টু ফাইন্ড ভ্যালেন্স ইলেকট্রন অন দ্য বেসিস অফ আয়নাইজেশন এনার্জি ভ্যালু। তাহলে আয়নাইজেশন এনার্জি ভ্যালুর উপর বেস করে আমরা কিভাবে বার করব ভ্যালেন্স ইলেকট্রন। মানে ধরো এম হচ্ছে একটা মেটাল যার আয়নাইজেশন এনার্জি 1 2 3 4 এগুলো দেওয়া হয়েছে, যেমন আয়নাইজেশন এনার্জি 1, এটা 2, এটা 3, এটা 4। মানে আমরা জানলাম যে আয়নাইজেশন এনার্জি অর্ডারটা আমরা কি বলেছিলাম, সব থেকে শেষে যেটা থাকবে তার বেশি, যেমন আয়নাইজেশন এনার্জি 4 সব থেকে বেশি হবে, তারপরে 3, তারপর 2, তারপর 1, একটু আগে আমরা বললাম। তো এখানে আমাদের দেখতে হবে যে সাডেন জাম্প মানে দেখো এখানে যে আয়নাইজেশন এনার্জি এটা হচ্ছে এত কিলোজুল পার মোল, ধরো এটা এটা 100 কিলোজুল পার মোল, এটা 150 পর এটা হঠাৎ করে কত চলে আসছে 780। তাই এখানে আমরা দেখলাম সাডেন জাম্প কত, যে এখানে 150 থেকে 780 এলো, তো 820, তার মানে এখানে হলো তোমার কি সাডেন জাম্প। আর যখন আমি সাডেন জাম্প যেখানে দেখে নেবো সেখানে আমি কি করবো, একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সাডেন জাম্পের আগে যেগুলো থাকবে সেটা হয়ে যাবে আমার কি বলতো ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে সাডেন জাম্পের আগে কটা আয়নাইজেশন এনার্জি হচ্ছে, একটা দুটো, তাহলে দুটো হয়েছে, তার মানে এখানে হচ্ছে তোমার কি ভ্যালেন্স সেল এখানে দুটো আছে। ঠিক আছে, এবার দেখো এখানে যে সাডেন জাম্পটা ওইটা ভ্যালেন্স সেল দুটো আসছে, তার মানে পসিবল অক্সিডেশন স্টেট হচ্ছে তোমার কি +2। ঠিক আছে, তো এই যে তোমার জিনিসটা যে সাডেন জাম্পটা আমি কিভাবে আসছে, মানে ধরো এখানে একটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 1s2, 2s2, 2p6, তারপরে যে 3s2। এখান থেকে আমি কি করলাম, দুটো ইলেকট্রন বার করলাম, দুটো ইলেকট্রন বার করার পর যখন এখান থেকে ইলেকট্রন নিতে যাব, সে কিন্তু ধরো এখান থেকে প্রথম ইলেকট্রন আমি বার করলাম আয়নাইজেশন এনার্জি 1 এর জন্য, সে বললো তুমি আমাকে 10 টাকা দাও। তারপরে ইলেকট্রন বার করলাম, সে মানলো ধরো 30 টাকা চাইলো, কিন্তু এই ইলেকট্রনটা আমি যখন বার করতে হবো সে বললো আমাকে 1000 টাকা দাও। কারণ সে ভাই দেখো এ কিন্তু 2p6 মানে কি ফুলফিল্ড মানে স্টেবল আছে। এবার তুমি মানুষের ক্ষেত্রে দেখো কোনো স্টেবল মানুষ কি আনস্টেবল হতে চাইবে, চাইবে না। এবার একে আনস্টেবল করার জন্য কি করছে, তাকে ঘুষ দিতে হচ্ছে অনেক টাকা, যেমন এদেরকে প্রথম জন 10 টাকায় কাজ হয়ে গেল। তারপরে ইলেকট্রন যখন 3s1 হয়ে যাবে, 3s1 এর জন্য আমি বললাম ঠিক আছে 30 টাকা দাও, ও বলছে আমি বেরিয়ে যাবো। কিন্তু যখন 2p6 এর কাছে বলছি যে ভাই তুই ওখান থেকে বেরিয়ে যা, সে কিন্তু বের হচ্ছে না। তাকে বের করানোর জন্য আমার কি লাগছে, 1000 টাকা দিতে হচ্ছে। মানে এটা একটা উদাহরণের জন্য আমরা বললাম। ঠিক আছে, তাহলে এখানে ইনার সেলটা কি করছে, ডিমান্ড মোর এনার্জি, অনেক এনার্জি চাইছে, অনেক এনার্জি চাইছে, তাই তো। দেখো আহ এরকম ভাবে আমরা কি করবো, দাগ দিয়ে দেবো যখন সাডেন জাম্প দেবো। তো সাডেন জাম্পের আগে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার কি, তার ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো, দুটো। আর তাহলে পসিবল অক্সিডেশন স্টেট, তাহলে এখানে যেটা ভ্যালেন্স ইলেকট্রন তার আগে আমরা প্লাস বসিয়ে দেবো, তাই সেটাই হয়ে যাবে তার কি পসিবল অক্সিডেশন স্টেট। আর পসিবল অক্সিডেশন স্টেট তাহলে M+2। এবার যখন মেটাল অক্সাইড করবো তাহলে হচ্ছে তোমার কি M+2 আর O2 মাইনাস হয়। এবারে এদের মধ্যে ক্রিস ক্রস করে দিলাম, তাহলে কি হলো, এমওটা হয়ে গেল মেটাল অক্সাইড। তো চলো আমরা কোশ্চেন সলভ করছি। এখানে যে আইডেন্টিফাই দ্য এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই ইউজিং দ্য আয়নাইজেশন এনার্জি ভ্যালুজ গিভেন। এটা 2021 এসছে যেই মেনে। দেখো এখানে দেওয়া আছে যে এক্স এবং ওয়াই যাদের এনার্জি, আয়নাইজেশন এনার্জি কিলোজুল পার মোল। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি হচ্ছে 495, তারপরটা হচ্ছে তোমার কি এর 10 গুণ 4500 সামথিং। তারপরটা এটা হচ্ছে তোমার কত 731, আর এটা ধরো এর দ্বিগুণ। তাহলে হঠাৎ করে এটা কত ছিল 495, 495 থেকে আমরা কি করছি 10x বেড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এখানে আমার বলেছে তাহলে কোন কোন এলিমেন্টের ক্ষেত্রে এরকম ধরনের আয়নাইজেশন এনার্জি আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা সাডেন জাম্প। তো সাডেন জাম্প হচ্ছে তার মানে সেটা কি আছে, আমাদের যে ফার্স্ট গ্রুপ থেকে একটা ইলেকট্রন বার করা হয়েছে। তো ফার্স্ট গ্রুপের এলিমেন্ট দেখো এখানে সোডিয়াম আছে, সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন এরকম নিয়ন 3s1। এই 3s1 থেকে যখন আমরা একটা ইলেকট্রন বার করব, ঠিক আছে, ইলেকট্রন বার করে নিলে সে কিন্তু নোবেল গ্যাসের মতন কনফিগারেশন তো তৈরি করে নেবে এরকম, সে নিয়ন হয়ে যাবে। নিয়ন থেকে যখন আমি একটা ইলেকট্রন বার করতে যাবে তখন সেটা কি হয়ে যাবে, তার আয়নাইজেশন এনার্জিটা অনেকটা ডিমান্ড করবে তার সেকেন্ড ইলেকট্রন বার করার জন্য, তাই সেটা হঠাৎ করে বেড়ে যাবে। তাহলে প্রথমটা যদি সোডিয়াম হয়, তো দেখো কোনো অপশানে সোডিয়াম আছে কি, হ্যাঁ
ফার্স্ট অপশনে একটাতে সোডিয়াম আছে, দ্বিতীয়টা কিন্তু ম্যাগনেসিয়ামই হবে। কারণ এর যখন ম্যাগনেসিয়াম থেকে আমি যখন একটা ফার্স্ট ইলেকট্রন বার করে নেব, তখন সে ম্যাগনেসিয়াম সোডিয়াম হয়ে যাবে। সোডিয়ামের মতন ইলেকট্রনিক কনফিগারেশন। তারপর যখন সেকেন্ডটা বার করব, ম্যাগনেসিয়াম, তারপরে যখন এটা যখন সোডিয়াম হয়ে যাবে, তারপর এর থেকে বার করবো, তখন এটাও কিন্তু সেই নোবেল গ্যাসের মতো হয়ে যাবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কি, যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কার সব থেকে বেশি হচ্ছে, সোডিয়ামের। কারণ ফার্স্ট যখন একটা ইলেকট্রন বার করে নেবে, সে কি কার মতন ইলেকট্রনিক কনফিগারেশন করবে, একটা নোবেল গ্যাস। আর তারপরে যখন সেকেন্ডটা বার করবো, তখন সে নোবেল গ্যাস থেকে বার করছি, মানে সে অনেক এনার্জি ডিমান্ড করবে। তাই এখানে আমরা দেখলাম ফার্স্টটা হলো তোমার কি সোডিয়াম, অ্যান্ড সেকেন্ডটা হলো ম্যাগনেসিয়াম। ওকে, নেক্সট এবার আমরা কিছু কোশ্চেন সলভ করবো। এটা হচ্ছে তোমার কি ম্যাচ দ্য ফলোইং। এখানে আমি অপশনগুলো লিখিনি, কারণ চলো আমরা নিজেরাই সলভ করব। তো দেখো এখানে আমার ইলেকট্রনিক কনফিগারেশন আছে। এখানে হলো তোমার কি সবগুলো কিন্তু সেকেন্ড সেল, ঠিক আছে, সবগুলো সেকেন্ড সেল আছে। দেখো এটা হচ্ছে সেকেন্ড সেল, এটাও সেকেন্ড সেল, এটাও সেকেন্ড সেল, এটাও সেকেন্ড সেল, কিন্তু সাবসেল গুলো আলাদা। এখানে দুটো সাবসেল আছে, একটা হচ্ছে এস সাবসেল আছে আর পি সাবসেল আছে। তো চলো এগুলো আমরা প্রথমে যে অর্ডার আছে সে অর্ডারে আমরা সাজাই। তো প্রথমত আমরা জেনেছিলাম যে NH2 গ্রেটার দেন NP1 হয় কেন, ডিউ টু পেনিট্রেশন ইফেক্ট, তাই তো। ওকে, তারপরে আমরা দেখব এখানে 3 আর 4 এর মধ্যে আমার কি লাগছে, 3 আর 4, যে NP3 গ্রেটার দেন NP4, কারণ এটা হলো তোমার কি হাফ ফিল্ড স্টেবিলিটি, হাফ ফিল্ড স্টেবিলিটি। তাহলে যে ফাইনাল যে অর্ডারটা আছে, ফাইনাল অর্ডারটা কি হবে, সব থেকে বেশি হবে কার, NP3 গ্রেটার দেন কি হবে, NP4, NP4। আর এদের মধ্যে যেটা কি আছে, NP4, তারপরে হচ্ছে তোমার কত, NS2, তারপরে হলো তোমার কত, NP1। তো এরকম অর্ডারে দেখো ফার্স্টে আছে NP3, মানে লাস্টে যেটা আছে তোমার কত, 2p3। তো 2p3 আমরা লিখলাম, 2p3 কত পর আসছে তোমার কত, NP4। তো NP4টা দেখো, NP4 মানে আছে 2p4, 2p4, 2p4 পর NS2 মানে 2s2, তারপরে কত, NP1। তো NP1 মানে কত, 2p1। তো এবার এদের ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলো আমরা বার করি। দেখো 2p3, 2p3 এর ভ্যালুটা কত হচ্ছে সব থেকে বেশি, 2p3 এর ভ্যালু। তাহলে এখানে দেখো সব থেকে বেশি ভ্যালুটা কোনটা, সব থেকে বেশি ভ্যালুটা হচ্ছে তোমাকে 4 নম্বর। তাহলে আমার দেখলাম যে সি এর জন্য হলো কত, 4, সি এর জন্য হলো 4। তারপরে দেখো 2p4, 4 এর ভ্যালুটা এর থেকে কম, যেটা তাহলে এটা আছে তোমাকে 1314, 1314 যেটা আছে কার জন্য, বি এর জন্য। তো বি এর জন্য হলো 3। ওকে, নেক্সট এবার দেখো এখানে 2s2, তাহলে 2s2 এর ভ্যালুটা তার থেকে এখানে 899 হবে, 899 2s2 মানে হচ্ছে এটার জন্য 2। আর লাস্টে যেটা পড়ে থাকছে দেখো বি, বি এরটার জন্য কোনটা হবে, বি মানে যে 2p1, 2p1 এর ভ্যালুটা সব থেকে কম হবে, সেটা হচ্ছে বি নয়, সেটা ডি, ডি পড়ে আছে। আর ডি এর জন্য হলো আমার 1। তাহলে আশা করছি এটা বুঝতে পারলে। দেখো এখানে আমরা দেখলাম যে NH2 গ্রেটার দেন NP1, এখানে লাগছে পেনিট্রেশন ইফেক্ট। আর এখানে NP3 গ্রেটার দেন NP4, এখানে হাফ ফিল্ড স্টেবল দেখলাম, ঠিক আছে। তাহলে যে ফাইনাল যদি আমরা অর্ডার করি, তাহলে ফাইনাল অর্ডারটা হচ্ছে কি NP3 গ্রেটার দেন NP4, আর এখানে পেনিট্রেশন ইফেক্ট NH2 গ্রেটার দেন NP1। তাহলে এরকম ভাবে দেখলাম যে এটা কার সঙ্গে এরকম, দেখো NP3 মানে 2p3, NP4 মানে 2p4, এইভাবে করে আমরা সাজালাম, সাজালে দেখলাম সব থেকে বেশি আয়োনাইজেশন এনার্জি হচ্ছে তোমার 2p3 এর জন্য, তারপরে 2p4 এর জন্য, তারপর 2s2 এর জন্য, তারপর 2p1 এর জন্য, তারপর ওইভাবে সাজিয়ে এটা হলো তোমার কি ফাইনাল অর্ডার। ওকে, আর এটা হলো অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন গুলো সলভ করি। এনসিইআরটি ইনটেক্সটটা প্রথমে দেখো, আর এই ইনটেক্সট থেকে একটু ঘুরিয়ে আমাদের যেই মেনে কোয়েশ্চেন এসছে। তো ইনটেক্সটে কি কোয়েশ্চেন এসছে, দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ভ্যালু অফ দ্য থার্ড পিরিয়ড এলিমেন্ট, থার্ড পিরিয়ড এলিমেন্ট কোনগুলো, দেখো এখানে আছে তোমার কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, আর রেসপেক্টিভলি ভ্যালুগুলো এখানে আমাদের বলে দিয়েছে কিলোজুল পার মোল। প্রিডিক্ট ওয়েদার দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ভ্যালু ফর অ্যালুমিনিয়াম will be more close to 575 or 760 কিলোজুল পার মোল। তাহলে এখানে আমাদের প্রথমে দেখে নিতে হবে যে এই এলিমেন্টগুলো কি কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন হয়, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামটা দেয়নি। তো আমরা লিখে নিই অর্ডারগুলো, সেকেন্ড পিরিয়ড এলিমেন্টগুলো লিখলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে লিখবো অ্যালুমিনিয়াম,
আর তারপরে সবশেষে লিখবো সিলিকন। তো এদের যে অর্ডারটা হয়, অর্ডারটা দেখো, এটা হচ্ছে এর জন্য, এটা হচ্ছে তোমাকে তো S1 NS1 হয়, ঠিক আছে। তারপর এটার জন্য NS2, এটার জন্য কত, এটার জন্য NP1 আসবে, আর এটার জন্য কত আসবে, NP2। তো এখানে আমরা জানি যে S2 গ্রেটার দেন P1, এটা হয় 13 নম্বর সেকেন্ড গ্রুপ। সেকেন্ড গ্রুপটা বেশি হবে কার থেকে, 13 নম্বর গ্রুপের থেকে, তাই তো। এটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম থেকে বেশি হয়। আবার দিকে আমরা জানি যে P2 গ্রেটার দেন P1 হয়। আর এখানে কি হয়, যে এখানে S2 গ্রেটার দেন S1 হয়। তাহলে যদি ফাইনাল অর্ডারটা আমরা সাজাই, তাহলে সেটা হবে তোমার কত, সোডিয়াম, তারপরে চলে আসবে তোমার কি, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পর কি আসবে গো, এরপরে আসছে আমার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পর আসছে সিলিকন। এবার যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসাই। যেমন আছে তোমার কি সোডিয়াম, সোডিয়ামের জন্য কত, 496। তারপরে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের জন্য কত, 737। সিলিকন, সিলিকনের জন্য ভ্যালু আছে 786, 786। এখানে আমাকে জিজ্ঞাসা করেছে অ্যালুমিনিয়ামের জন্য ভ্যালুটা কত হবে। তো অ্যালুমিনিয়ামের জন্য কত হবে তোমরাই বলো, সেটা 575 হবে না 760 হবে। এখানে দেখো ভ্যালুটা, এখানে আমরা বললাম সব থেকে বেশি কাজ হচ্ছে সিলিকন, সিলিকনের পর হচ্ছে তোমার কি 723, 737, আর এখানে একটা হচ্ছে 496। তাহলে এর যে ভ্যালুটা হচ্ছে 575 হবে না 760 হবে। অবশ্যই 575 হবে, কেননা 760 হলে তো এটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আমার ভ্যালুটা কি আসবে, 575। এখানে দেখো সেম কোশ্চেন আছে, তো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন রেসপেক্টিভলি 496, 737 অ্যান্ড 487। এবার বলেছে এর মধ্যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কোনটা হবে। এখানে আছে তোমার কি 575, আর এখানে 575 কিন্তু অপশন নাই, তার জায়গায় আছে 577। এটাই আমি বসিয়ে দেবো। এখানে কেন বসালাম, ওই যে ভাই সেম কোশ্চেন, এখানে দেখো এটাও যদি আমি অর্ডারটা লাগাই, অর্ডারটা আমার কি আসছে, এখানে আছে তোমার কি সোডিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর আছে তোমার কি ম্যাগনেসিয়াম, তারপর সিলিকন। এই যে অর্ডারগুলো, ভ্যালুগুলো কি আমি আবার লিখে দেবো নাকি, তাও দেখো লিখে দিচ্ছি। 786 ম্যাগনেসিয়ামের জন্য, এটা আমরা সিলিকনের জন্য লিখলাম। তারপর ম্যাগনেসিয়ামের জন্য কত, 737, 737। আর এটা 496, 496। এর ভ্যালুটা কত হবে তাহলে, অবশ্যই এর থেকে তো কম হবে না, তাই না, এর থেকে বেশি হবে। আর এটাও, এটা হচ্ছে কার থেকে, এটা ম্যাগনেসিয়ামের থেকে বেশি হয়ে গেল। আর এটা তো সব থেকে বেশি, এটা তো হবে না। তাহলে এই যে অ্যান্সারটা, এটাই আমার হয়ে যাচ্ছে, এটা কত, 577 ইজ দ্য অ্যান্সার। আশা করছি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে। তারপরে এখানে একটা কোশ্চেন দেখো, যেই মেন 2000, ওটা 2022-এ এসেছিল। এটা দেখো, যেই মেন 2023-এ এসছে, 23-এর যে কোশ্চেনটা এসছে দেখো, বললো যে আয়নাইজেশন, দ্য ডিক্রিজ ইন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ফ্রম বোরন টু অ্যালুমিনিয়াম ইজ মাচ লার্জার দ্যান দ্যাট ফ্রম অ্যালুমিনিয়াম টু গ্যালিয়াম। এটা কোন কোশ্চেনটা, আমি দেখালাম যে এক্সেপশন ওয়ার্ডারটা মনে রাখো, বন্ধ করে তালা গেলেন অ্যালুমিনিয়াম ইন্ডিয়া। তো তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা কিন্তু আমার ট্রু, ঠিক আছে, যে দ্য ডিক্রিজ ইন আয়নাইজেশন এনার্জি ফ্রম বোরন টু অ্যালুমিনিয়াম ইজ মাচ লার্জার দ্যান দ্যাট ফ্রম অ্যালুমিনিয়াম টু গ্যালিয়াম। অর্ডারটা দেখে নাও তাহলে বুঝে যাবে। তারপরে দ্য ডি অরবিটাল ইন গ্যালিয়াম আর কমপ্লিটলি ফিল্ড, হ্যাঁ ডি অরবিটাল গ্যালিয়ামের ক্ষেত্রে কমপ্লিটলি ফিল্ড থাকে, ঠিক আছে, এটা আমরা দেখিয়েছিলাম। তাহলে এখানে আমরা বলতে পারলাম যে স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 হচ্ছে তোমার কি বোথ ট্রু। এবার এখানে কমপ্লিটলি ফিল্ড না এটার জন্য আমি কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের দেখিয়েছি, ঠিক আছে। তো সেখানে গিয়ে তোমরা দেখে নাও গ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি ছিল। আর এটা তো আমি যে ওয়ার্ডারটা দেখালাম যে বন্ধ করে অ্যালুমিনিয়াম গেলেন কোথায়, বন্ধ করে তালা গেলেন অ্যালুমিনিয়াম ইন্ডিয়া। তো ওই অর্ডার থেকে এখানে আমরা দেখলাম যে দ্য ডিক্রিজ ইন দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বোরন টু অ্যালুমিনিয়াম ইজ মাচ লার্জার দ্যান দ্যাট ফ্রম অ্যালুমিনিয়াম টু গ্যালিয়াম। তাহলে বোরন আর অ্যালুমিনিয়ামের থেকে এখানে কি হলো, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের যে অর্ডারটা বেশি লার্জার হয়ে গেল, এটা দেখতে পেলাম। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন 2024 এসছে, দ্য ফার্স্ট আয়োনাইজেশন এনথ্যালপি ডিক্রিজেস অ্যাক্রস দ্য পিরিয়ড।
একটা পিরিয়ডের ক্ষেত্রে কি ডিক্রিজ পায়? না, সেটা হচ্ছে একটা পিরিয়ডের ক্ষেত্রে ইনক্রিজ হয়, তাই না? দ্য ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ আউটওয়েটস দ্য শিল্ডিং অ্যাক্রস দ্য পিরিয়ড। দ্য ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ মানে কি বলতো? প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া। তো প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? শিল্ডিং অ্যাক্রস দ্য পিরিয়ড, একটা পিরিয়ড বরাবর শিল্ডিংকে ছাড়িয়ে যায়, শিল্ডিংকে ক্রস করে দেয়, হ্যাঁ? একটা পিরিয়ডে শিল্ডিংকে ক্রস করে দেয়, কারণ ওই পিরিয়ড বরাবর আমরা যে কি দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যেগুলো প্রবেশ করে সেগুলো কিন্তু তোমার সেম সাবসেলেই প্রবেশ করে, ঠিক আছে? সেম সাবসেলেই প্রবেশ করে, তাই এখানে শিল্ডিং সেরকমভাবে অতটা বাড়তে পারে না। যদি গ্রুপ বরাবর হতো তাহলে অনেকটা বেড়ে যেত, তাই এখানে শিল্ডিং ওরকমভাবে অতটা হচ্ছে না। তার ফলে কি হচ্ছে যে তোমার কি প্রোটন সংখ্যা বা নিউক্লিয়ার চার্জটা এটাকে ছাড়িয়ে যায়, কাকে? শিল্ডিংকে ছাড়িয়ে যায়। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে অ্যাসারশন এটা হচ্ছে রং, কিন্তু যে রিজন সেটা হচ্ছে ট্রু। তাহলে বোথ এখানে যে দেখো অ্যাসারশন ট্রু না, অ্যাসারশন হচ্ছে তোমার ফল্ট এবং রিজন ইজ ট্রু, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন সলভ করি। এবার চলো সলভ করা যাক। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন। তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ, এটা কিন্তু যেই 2025 এসছে রিসেন্ট, একদম তাজা তাজা কোশ্চেন, ঠিক আছে? দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ lead is greater than 10, ওকে, এটা কি ট্রু? হ্যাঁ, অবশ্যই ট্রু। আমরা এটা দেখেছি, কখন দেখলাম? ওই যে 14 নম্বর গ্রুপে যে অর্ডারটা আমরা দেখছিলাম, আমি যে বললাম এটা এক্সেপশন, এটা এসেছে পরীক্ষায়, আর এটা আসবেও। তো এই ধরনের এই যে অর্ডারগুলো, আমাদের এক্সেপশনগুলো অবশ্যই বেশি বেশি করে মনে রাখতে হবে। তাহলে প্রথম স্টেটমেন্টটা হয়ে গেল আমার ট্রু। তারপরটা দেখো, দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ গ্যালিয়াম ইজ গ্রেটার দেন সিলিকন। না 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 না, এটা ভুল হয়ে গেল ওখানে, কারণ সিলিকন গ্রেটার দেন গ্যালিয়াম না, সরি, এটা জার্মেনিয়াম। তাহলে কোথায় বেশি হচ্ছে? সিলিকন গ্রেটার দেন জার্মেনিয়াম। কখন? ডিউ টু দ্য টাইম অফ আয়নাইজেশন এনার্জি 1। তাহলে এখানে আমরা দেখলাম যে স্টেটমেন্ট 1টা হচ্ছে ট্রু, বাট স্টেটমেন্ট 2 হচ্ছে ফলস। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি ফর অ্যান এলিমেন্ট আর, এর এভাবে দেওয়া আছে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি 800, 2427, 3658, তারপর 25,000 মানে এখান থেকে দেখো হঠাৎ করে সাডেন জাম্প চলে আসছে, ঠিক আছে? এখানে তাহলে আমরা দাগ দিয়ে দেবো, যেখানে সাডেন জাম্প সেখানে দাগ দিয়ে দেবে। কিলোজুল পার মোল রেসপেক্টিভলি। বাই ইউজিং দ্য অ্যাবভ প্রেডিক্ট দ্য গ্রুপ ইন হুইচ দ্য অ্যাবভ এলিমেন্ট ইজ প্রেজেন্ট। তাহলে প্রথমে এর অক্সিডেশন নাম্বার বার করো, মানে হচ্ছে তোমার কি ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 3, তার মানে এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। তো +3 অক্সিডেশন নাম্বার কার হয়? গ্রুপ 1 এর জন্য কত হয়? গ্রুপ 1 এর জন্য +1, গ্রুপ 2 এর জন্য +3, তারপরে গ্রুপ কত নাম্বার চলে আসবে? এখানে হচ্ছে তোমার কি গ্রুপ 13, গ্রুপ 13 নম্বর গ্রুপের জন্য +3 আছে, তাহলে এখানে হলো তোমার কি গ্রুপ 13। 14 নম্বরে +4 এরকম আসবে। এবার দেখো একটা কনসেপ্ট, ইজি কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার কি আইসো ইলেকট্রনিক স্পিসিস। কি, এবার আমরা কি পড়বো? আইসো ইলেকট্রনিক স্পিসিস। তো আইসো ইলেকট্রনিক স্পিসিসটা কেমন হবে বলো তো? অর্ডার, আইসো ইলেকট্রনিক স্পিসিসের জন্য অর্ডারটা হবে কি? আয়নাইজেশন এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পজিটিভ চার্জ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু নেগেটিভ চার্জ। মানে এখানে পজিটিভে যে বড়, তার আয়নাইজেশন এনার্জিটা কি হবে? আয়নাইজেশন এনার্জিটা বড় হবে। তার মানে এখানে আমরা যে অর্ডারটা মনে রাখবো সেটা হচ্ছে তোমার কি পজিটিভ, প্রথম হচ্ছে তোমার কি ক্যাটায়ন, তারপর হচ্ছে নিউট্রাল, তারপর হলো তোমার কি অ্যানায়ন। সিএনএ অর্ডারটা মনে রাখবো, সেটা হয়ে যাবে আইসো ইলেকট্রনিক স্পিসিসের অর্ডার, কার জন্য? আয়নাইজেশন এনার্জির জন্য। যেমন এখানে হচ্ছে তোমার কত দেখো 2 প্লাস প্লাস, আর এটাও মানে যে ক্যাটায়ন পজিটিভে যে বড়, তার ভ্যালুটা বড় হবে। এটা দেখো, এটা পজিটিভে বড়, তারপরে এটা আবার পজিটিভ, তারপর এটা হচ্ছে নিউট্রাল, তাহলে এটা ঠিক অর্ডার। তারপরে এখানে দেখো নিউট্রাল, তারপর অ্যানায়ন আসছে, নিউট্রাল তারপরে অ্যানায়ন, এটাও ঠিক। এখানে দেখো, এখানে পজিটিভ, তারপরে কি আছে? নিউট্রাল, এটাও ঠিক। এখানে দেখো পজিটিভ, তারপরে নিউট্রাল, তাহলে এখানে সব কটাই কিন্তু আমার ঠিক আছে, ঠিক আছে, সব কটাই ঠিক আছে। এদিক এখানে আমরা দেখছিলাম যে এভাবে যখন যাচ্ছিলাম আইসো ইলেকট্রনিক স্পিসিস ইউজ করে, যখন সাইজটা কি হচ্ছিল, কম ছিল, আয়নাইজেশন এনার্জি বাড়ছিল। তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে যে পজিটিভে যে বড়, পজিটিভে যে বড় সেই আয়নাইজেশন এনার্জিতে বড়।
আর এই ট্রিকটা মনে রাখবে, এটা হলো মুসু পয়েন্ট, সেটা হলো তোমার কি সিএনএ। সিতে কি ক্যাটায়ন, তারপরে কি হবে নিউট্রাল, আর তারপরে হলো তোমার কি অ্যানায়ন। এটা কার অর্ডার? আয়নাইজেশন এনার্জির। কখন? যখন আমরা আইসো ইলেকট্রনিক স্পিসিস ইউজ করব। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড আয়নাইজেশন এনার্জি, এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড এবং এটা থার্ড রেসপেক্টিভলি, দ্য মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট। এখানে দেখো 7, 12.5 আর এখানে হচ্ছে 42 পয়েন্ট। তাহলে এখানে আমরা দেখছি সাডেন জাম্প, তাহলে সাডেন জাম্পের আগে কটা ইয়ে আছে? আয়নাইজেশন এনার্জি দুটো, তাহলে দুটো এনার্জি থাকলে এখানে আমরা কি হবে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন কত হলো 2, আর ভ্যালেন্স ইলেকট্রনের আগে যদি আমরা কি বার করি, ভ্যালেন্স ইলেকট্রনের আগে যদি আমরা প্লাস লাগিয়ে দিই তাহলে সেটা হচ্ছে তোমার কি অক্সিডেশন স্টেট। তাহলে এটা হয়ে গেল অক্সিডেশন স্টেট। নেক্সট থেকে শেষের যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটার জন্য তোমার আমি বলেছিলাম যে অর্ডারটা ছিল তোমার সেকেন্ড পিরিয়ডের, ওই অর্ডারটা এখানে আছে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, কারণ এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, তখনই ওই অর্ডারটা থাকলে হয়ে যাবে। তারপরে এখানে দেখো সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল, তাহলে প্রথমে একটা কি করব বার করব, তারপরে আবার বার করব, সেখান থেকে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি তোমরা বার করে নেবে, এটাও তোমরা পেরে যাবে। আর এটা তো হচ্ছে তোমার কি আয়নাইজেশন এনার্জি উইল বি হায়ার হোয়েন দ্য ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম। তাহলে যখন আমরা কি করব, সব থেকে বেশি কখন হবে? সব থেকে বেশি হবে যখন আমরা এস অরবিটাল থেকে বার করবো, এটা হায়ার হয়ে যাবে। তারপরে এই কোশ্চেনটা হচ্ছে তোমার কোনটা বলো তো, যে ফার্স্ট যে কোশ্চেনটা করলাম ওটার সঙ্গে সিমিলার, নিট 2000 এতে এসছে, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক। আর এটা আমি পড়িয়ে দিচ্ছি দেখো, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, এটা হাফ ফিল্ড কনফিগারেশন, তাহলে এটা ঠিক আছে। তারপরে হফনিয়াম গ্রেটার দেন জার্কোনিয়াম, ল্যান্থানাইড কন্ট্রাকশনের জন্য হয়, এটা ঠিক আছে। ইনকারেক্ট বার করতে বলেছে। এখানে যে তোমার কি সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম, জেড এফেক্টিভের জন্য না, কারণ এখানে সোডিয়াম এবং পটাশিয়াম সমান হয়ে যাবে, কারণ এটা যে থার্ড পিরিয়ড এবং ফোর্থ পিরিয়ড। তো সোডিয়াম থার্ড পিরিয়ড, এটা ফোর্থ পিরিয়ড, থার্ড পিরিয়ড এবং ফোর্থ পিরিয়ডের এলিমেন্টগুলো কি হয় না, তাদের জেড এফেক্টিভ থার্ড পিরিয়ডের পর থেকে কনস্ট্যান্ট হয়ে যায়। আর এখানে বলেছে গ্যালিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম ট্রানজিশন কন্ট্রাকশনের জন্য, না এটা হবে না, কারণ অ্যালুমিনিয়াম গ্রেটার দেন গ্যালিয়াম। তাহলে এখানে কোন দুটো ভুল, একটা সি বেরোলো একটা ডি বেরোলো, ঠিক আছে। আর এই কোশ্চেনটা চলো বলেই দিই, এখানে কি বলা হলো যে if ionization energy of element X and Y are 419 কিলোজুল পার মোল আর চার্জ এখানে। তো চলো আজকে লেকচারটা শেষ করি। এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেনের সঙ্গে সিমিলার, তাই হোমওয়ার্ক থাকলো। এই কোশ্চেনটা কোন কোশ্চেনটার সঙ্গে সিমিলার বলো? এই কোশ্চেনটাও সেই ফার্স্ট কোশ্চেনের সঙ্গে সিমিলার আছে। এই দুটো কোশ্চেন, যে তোমার প্রথমে আমরা কি করব, আয়নাইজেশন এনার্জি ফার্স্ট বার করব, আয়নাইজেশন এনার্জি ফার্স্ট, একটা ইলেকট্রন রিমুভ করে। তারপরে সেখান থেকে আমরা কি করব, আর একটা ইলেকট্রন বার করব। ইলেকট্রন বার করে কি হয়ে যাবে, আমার আয়নাইজেশন এনার্জি 2 হয়ে যাবে। তো এটা যারা যারা বার করতে পারবে, ঠিক আছে, তাদের যে অ্যান্সারটা আমি কমেন্টে পিন করব। আর চলো নেক্সট দেখা হচ্ছে নেক্সট লেকচারে। তো তোমরা জানাবে আজকে লেকচারে তোমরা কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো, আর তোমরা এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে পারছিলে কিনা আগে, আর আজকের পর থেকে পারবে কিনা সেটা জানাবে। আর চলো দেখা হচ্ছে নেক্সট লেকচারে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।